শুনেছি তুমি দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাও না, আবার পয়সা খরচ করে বিয়ের উপহার নিয়ে এলে। এর জন্য আমার একটা পয়সা খরচ হয়নি স্যার। বাড়িতে রং তুলির কাগজ ছিল, তাই একটা ছবি এঁকে দিয়েছি। নাও দেখো। বিয়ের একজন খরচামের জন্য এর থেকে ভালো উপহার আর কি হতে পারে সুভাষদা? তোরে উপহার আমি আজ তো করে ছুড়ে ফেলে দেবো। চমৎকার সুভাষ, চমৎকার। বিয়ের মণ্ডপ থেকে তো মানুষগুলোকে আগের বিসর্জন দিয়ে দিয়েছো, ছবিটাকেও আস্তে করে ফেলে দিতে চাইছো। ওদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কিন্তু বিয়ের মণ্ডপ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই দেবতাদের সঙ্গে যে আমার জন্মান্তরের সম্পর্ক হয়ে গেছে সুভাষ। জানো সুভাষ, দাও ওই ছবিটাকে তুমি আস্তে করে ফেলে দিও না। আমাকে ভিক্ষা দাও সুভাষ, আমাকে ওই ছবিটা তুমি ভিক্ষা দাও। সুভাষ, পুজো না জানলে মানুষ পুরোহিতকে ডেকে পুজো করায়। আজ উর্মিলা নিজে পুজো দায়িত্ব নিয়ে আমাদের সবার মুখ উজ্জ্বল করুন। উর্মিলা, ওই অশোকপদের ছবি আমার বাড়ির দেওয়ালে থাকতে পারে না। এই ছবিটা দেওয়ালেও টাঙানো থাকবে না। আমি আমার ঠাকুরের আসনের সবার উপরে এই সত্যের ছবিটা তুলে রাখবো বাবা, তুলে রাখবো। উর্মিলা, তুমি কাকে কি বলছো? তুমি তোমার জন্মদাতার বাবার বদলে কিনা? জন্মদাতা মা বাবার কাছে মেয়েরা তো মাত্র 20-25 বছরের জন্য জমা থাকে, কিন্তু বাকি জীবনটা যারা তাদের আশ্রয় দেয় সেই শ্বশুর শাশুড়িকে মেয়েরা তো নিজের মা বাবা বলে ডাকতে শেখে। আর এই বদলটাই তো নারী ধর্ম দেশের একমাত্র নারী ধর্ম। তাহলে সেই জীবন্ত মানুষগুলোকে ফেলে রেখে তুমি তাদের ছবিটাকে পুজো করে কোন ধর্ম পালন করতে চাও? বিশ্বাস করুন আপনারা, আমি জানতাম না, বিয়ের আগে পর্যন্ত জানতাম না যে ওনারা বাড়ি ছেড়ে চলে গেছেন। যখন জানতে পেরেছি তখন বাইরের আত্মীয়দের স্বজনদের সামনে আমাদের পরিবারের মান সম্মান বজায় রাখার জন্য আমি একমাত্র বিয়ের পিড়িতে বসতে রাজি হয়েছি। আগে যদি জানতাম তাহলে এই বিয়েতে আমি কোনোদিনও রাজি হতাম না। কোন কথার উপর ভরসা করে তোমার এই কথাগুলো বিশ্বাস করবো বলতে পারি? আপনি বিশ্বাস করুন, সুভাষ প্রথম থেকে তার পরিচয় গোপন করেছিল। আমার বোন গভীর ষড়যন্ত্রের শিকার। তবু যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা শুনে রাখুন, যতদিন না পর্যন্ত আমার শ্বশুর শাশুড়ির পা ছুঁয়ে আমি আশীর্বাদ দিতে পারবো ততদিন পর্যন্ত আমাদের ফুল সজ্জা হবে না। তখন বাইরের মানুষ আমাদেরকে স্বামী স্ত্রী বলেই জানবে বাবা, কিন্তু আমাদের ফুলসজ্জার ঘরটা আজীবন তালা বন্ধ থাকবে। এতদিন ধরে তোমরা উর্মিলাকে নিয়ে অনেক খেলা খেলেছো, অনেক, কিন্তু এবার আমি আমার জীবনের খেলাটা নিজেই খেলবো। মাই ডিয়ার হাজবেন্ড, গুড নাইট। কাজে ঠিকই উঠেছিল সুভাষদা। বৌদি শুধু তোমার পায়ের তলা থেকে না ওই মইটা টেনে নিয়ে চলে গেল। চলি। না দাদা, আমি গরিব মানুষ, লঙ্গর খানের খিচুড়ি খেয়ে যে আনন্দ পায় বড় লোকের বিরিয়ানিতে তার 4 আনা পায় না। কারণ আমি 16 আনা মানুষ থাকতে চাই দাদা, 16 আনা মানুষ। চলি। এখন কি হবে বাবা? আমি 5 জনের সামনে কিভাবে মুখ দেখাবো? তার জন্য কোনো চিন্তা নেই, কারণ কালি মাখা পোড়া মুখটাই তো হনুমানের আসল পরিচয়। তাই এবার তুমি তোমার আসল পরিচয় নিয়ে আমাদের নকল সমাজে মুখ উজ্জ্বল করতে পারবে। কে কি করবে তা নিয়ে আমার কোনো মাথা নেই। আমি কিছুতেই তোমাদের সুভাষ উর্মিলা ওর বাড়িকে পাঠা।
আর উঠবেলা ম্যানেজ করে তার মা বাবাকে এ বাড়িতে নিয়ে আসুন। ওঠ! যে মানুষটা আমাকে এত বড় অপমান করেছে সে এখানে এসে আমার বুকের উপর চেপে বসে থাকবে। এখানে না এলে ওর শয়তানি ঠোঁটটা তুলবেন কি করে মামা? ওর উপর প্রতিশোধ নিতে গেলে তো সাদা কাগজে একটা সই করিয়ে নিতে হবে নাকি? শুধু সাদা কাগজে সই করালেই ভিটে দখল করা যাবে না, বাড়ি দলিল চাই। তুই আমি সরে নিয়ে এসেছি বাবা। আমি বাড়িতে থেকে বাড়ি বেরোনোর আছে, ওটা আমি বাড়িতে সরে নিয়ে এসেছিলাম। আমি আসছি বাবা। ব্যাস ব্যাস মামা ব্যাস, আর তুমি আর না বলো না মামা। তোমার অপমানের প্রতিশোধ তুলতে না পারলে আমি যে নিশ্চিন্তে ঘুমোতে পারবো না মামা। তাই আমার কষ্টের কথা ভেবে তুমি একবার রাজি হয়ে যাও মামা। তুমি একবার হাসি মুখে আমাকে তোমার সেবা করতে দাও মামা। তোমাকে না বলার সাধ্য আমার নেই কিশোর। তুমি আমার আশা, ভরসা, ভবিষ্যৎ। নিজের ছেলে মেয়েরা যখন বড় হয়ে গেছে তখন তুমি কি করে আমার এত আপন করে কিশোর? কি করে আমাকে বশ করলে কিশোর? কি করে তুমি আমায় বশ করলে? আমার তো আর কিছুই নেই মামা। আমার আছে তোমার প্রতি শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা। কিশোর, মামা তুমি আমাদের ভরসা, মামা তুমি আমাদের ভরসা। তোমার কাছে যত আপনা, যত সুখ, যত আশা, মামা তুমি ভক্তি আর ভালোবাসার স্বর্গ ছেড়ে আমি কোথায় যাব? ঠাকুর, নরকে যখন জন্ম নিয়েছিলাম, তাহলে কেন তুমি আমাকে এই স্বর্গের লোক দেখালে? কেন যাযাবরে জীবনে এনে দিলে এই সংসারের স্বপ্ন? কেন বলো ঠাকুর, কেন এনে দিলে এই স্বপ্ন? তোমার মনে এখনো সংসারের স্বপ্নটা বেঁচে আছে চম্পা ভাই? বেচারা, তুমি এখানে কেমন করে এলে? আমার এই নতুন ঠিকানা তুমি জানলে কেমন করে? দুদিন আগে বিচ্ছুকে বাড়ি থেকে বেরো দেখেছিলাম, আর সেই দিন থেকে সারা শিকারের রাস্তায় ঘুরঘুর করছি। বিশ্বাস করো বেচারা, পুলিশের তারা খেয়ে ওই ইউসুফ আমাকে এখানে ঢুকিয়ে দিয়েছে। আর এরা এদের ভাড়াটের বউ মনে করে আমাকে ভুল করে বসেছে। আর সেই ভুলের সুযোগ নিয়ে তুমি সিঁথিতে সিঁদুর দিয়ে সবাইকে ঠকাচ্ছ। না 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 বেচাদা, না, তুমি ভুল করছো। আমি কাউকে ঠকাইনি জানো বেচাদা। এদের একমাত্র ছেলে এদের ছেড়ে চলে গেছে, তাই আমাকে পেয়ে ওরা আমাকে সেই ছেলের ব্যথা বলতে চাইছে, আর আমি ওদের জালে জড়িয়ে পড়েছি। তুমি যে বাজির মেয়ে সেটা কি করে ভুলে গেলে চম্পা ভাই? ভুলিনি গো বেচাদা, ভুলিনি। বাইজির মেয়ে বলেই তো আমার বুকের ভিতরটা ঘর সংসার পাওয়ার জন্য মরুভূমির মতো চলছিল। অল্প দিনের জন্য হলে আমি ঘর পেয়েছি, সংসার পেয়েছি, ভালোবাসা পেয়েছি, সম্মান পেয়েছি। আমি আমার মরুভূমির জ্বালাও ভুলেছি। তাই আমার এই কাছের স্বর্গটাকে ভেঙে দিও না গো বেচাদা। চলে যাও এখান থেকে, চলে যাও। তাহলে যে মুখ বন্ধ রাখার জন্য আমাকে মজুরি দিতে হবে চম্পা। কিন্তু আমার কাছে নগদ টাকা করে কিচ্ছু নেই। আর টাকা নেই তো কি হয়েছে? তোমার এই গা ভর্তি গয়না তো রয়েছে। কিন্তু এগুলো সব নকল। আসলে একটা আংটি ছিল, সেটা আমি গফুর চাচাকে দিয়ে বিক্রি করতে পাঠিয়েছি। তাহলে ভিতরে গিয়ে দেখি খবরটা পাস করে কিছু পাওয়া যায় কিনা। খবরদার বেচারা, ভেতরে ঢোকাবার একদম চেষ্টা করবে না। আমি তোমাকে জোরহাত করে বলছি, তুমি ভেতরে যাবে না। আমি কিন্তু তাহলে তোমাকে গলা টিপে শেষ করে দেবো।
বাঁচতে চাও এক্ষুনি এখান থেকে চলে যাও। কি হয়েছে বৌমা? লোকটা কে? কি করেছো? আমি বলছি আপনাদের বৌমার আসল পরিচয় হলো এই বেচারা হলো ওর মাস্তিত দাদা। আমি আর একদিন আসবো চম্পা, আর সেই দিন যদি খালি হাতে ফিরতে হয় তাহলে আমাদের দু ভাই বোনের সম্পর্কটাই বদলে যাবে। লোকটার হাব ভাব দেখে তোমার আত্মীয় বলে মনে হয় না তো বৌমা। কি চাইও? কেন এসেছিল এখানে? ও আমার জীবনের একটা শত্রু, আমার অন্ধকার অতীত থেকে উঠে আসা একটা সর্বনাশের ছোঁয়। যার বর্তমানটা এত সুন্দর তার তো অতীতে কোনো অন্ধকার থাকতে পারে না বৌমা। পারে 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 চাচা পারে, তাই তো আমি এক অন্ধ অতীতের চোরাবাড়িতে দাঁড়িয়ে ফাঁকি স্বর্গ করতে চাইছি। স্বর্গ? স্বর্গ তো আমাদের মনের মধ্যে বৌমা। জন্ম তার তার নাম সবই মনের ভিতর। মনের দেওয়ালে কালি দাগ না লাগলে সে মানুষ তো খাঁটি সোনা। তবু তো বাজারে সোনার দাম নেই গো চাচা, তাই তো আমার সোনার আংটিটা বিক্রি করতে পাঠিয়েছিলাম। তুমি কেন, কি জন্য, কি চাইছো আমি জানি না। তবু তবু এই আংটিটা বিক্রি করে আমি 1200 টাকা নিয়ে এসেছি। এই নাও। দাও চাচা, শোনো চাচা, এই আংটি বিক্রির কথা কেউ যেন জানতে না পারে। চাচা বলে যখন ডেকেছো তখন আমার উপর সেই বিশ্বাস তুমি রাখতে পারো বৌমা। না 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 না, আমাদের বৌমার বিশ্বাস আমাদের কাছে। তুমি তাতে ভাগ বসাতে আসছো কেন গফুর ভাই? মায়ের দেশের মাটিটা ভাগ হয়ে গেলেও মাথার উপরে আকাশটা ভাগ হয়ে যায়নি মাথায় তো। স্নেহ ভালোবাসার উদার আকাশে কোনো বেড়া নেই। তাই তাই চম্পা শুধু তোমার একার বৌমা নয়, সে যে রাম রহিমের মা, রাম রহিমের মা। গফুর ভাই, বাবা, বাকি আর আগাম মিলিয়ে আমাদের 6 মাসের বাড়ি ভাড়া নিন। এত টাকা তুমি একসঙ্গে কোথায় পেলে বৌমা? মানে না মানে জানেন বাবা, আপনার ছেলে অনেকগুলো ছবি একসঙ্গে বিক্রি হয়েছে, তাই ওতেই হবে, ওতেই হবে। আমাদের বৌমা বাড়ি বই দিত, এ বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে আমাদের ছেলেটার উন্নতি শুরু হয়েছে। দু রাস কেন মানবা? আমাদের কথাটাও একবার ভাবো। সুভাষ চলে গেল, আমার মাইনে করিও বন্ধ, ঠাকুর আমাদের সব অভাব পূর্ণ করে দিচ্ছেন। নাও 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 মানবা, তুমি টাকাটা আলমারিতে তুলে রেখে দাও না। না 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 না, আমি পারবো না। এ বাড়ির দায়িত্ব নিতে আমি আর পারবো না। আমি বরং যার দায়িত্ব তার আসলেই চাবিটা দিয়ে দেবো। না মা, এ আপনি কি করছেন মা? এটা করবেন না, এটা হয় না, ভুল আপনি করবেন না। কেন হয় না বৌমা? তুমি যখন এই বুড়ো বুড়ি সব দায়িত্ব নিতে পেরেছো তখন চাবিটাও আসলে বেঁধে নাও। আপনি পাগল হয়ে গেছেন মেশমশাই। ওকে ভালো করে চেনেন না, জানেন না, যেমন হঠাৎ আসে তেমনি হঠাৎ করে একদিন চলে যেতে পারে। তবু ওকে এতখানি বিশ্বাস করছেন কেমন করে? আমরা যে ফোর্থ ক্লাস মানুষ রে, আমাদের টেকে কোনো টাকা কড়ি না থাকতে পারে, কিন্তু আমাদের এই বুক ভরা বিশ্বাসটাকে হরিলুটের বাতাসার মতো আমরা সবার সামনে বিলিয়ে দিতে পারি। নাও নাও বৌমা, এসো, এসো। মা, মা গো, আমি তোমার এক হতভাগিনী মেয়ে মা। আমার এই বুকের ভেতরটা যদি তোমাকে দেখাতে পারতাম তাহলে তুমি দেখতে যে আমার বুকের ভেতরটা কেমন করছে। তবু তোমাদের এত ভালোবাসা পাওয়ার যোগ্য আমি নই মা। আপনারা যা ইচ্ছে করুন মাসিমা, এরপর কোনো অঘটন ঘটলে আমাকে কিন্তু দোষী দেবেন না। চম্পা মরবে, তবু তোমাকে কারো কাছে দোষী শাস্তি দেবে না গো। এই, এই বদর, বেশি কথা একদম বলবি না। আমার বৌমাকে কোনো কথা বলবি না। বেশি কথা যদি বলিস না তো ভাড়ার টাকাটা ফেরত দিয়ে দেবো, তুই বাড়ি থেকে বার কর। ভাড়া টাকা ফেরত দেবেন মানে? কে দিয়েছে ও টাকা? কেন? বৌমাই তো দিয়েছে। আমি না এবার সত্যি সত্যি পাগল হয়ে যাবো। কেন দিয়েছে ও টাকা? দেখেছো দেখেছো মানদা, নিজে তো বেটা কোনো টাকা করে দেয় না, আর বৌমা দিলেও গরম দেখায়। এই এই বেটা, তোর কত বেটা কি আমাকে একবার বল তো দেখি। সেটা যদি বোঝাতে পারতাম তাহলে হঠাৎ ফের বোঝাটা আমাকে বলতে হতো। বিয়ের বোঝাটা বড় যতটা কষ্ট, নামিও রাখা ততটাও কষ্ট ভাই। তাই তো আমাকে এত দূর থেকে সেখানে ছুটে আসতে হচ্ছে ভাই। তুমি তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে এই তো পরিতোষ বাবুর মেয়ে, আমাদের সমাজের বউ। তুমি তুমি কোন সাহসে বাড়িতে এসেছো? যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি এখনই। না না মা, না, এটা করবেন না মা, এটা করবেন না। ভর
সন্ধ্যাবেলায় বাড়ি বয়ে আসা অতিথিকে এইভাবে বাড়ি থেকে বিদায় করে দিতে নেই। আপনি কেন এসেছেন, কি চান বলুন আপনি। আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার সঙ্গে নিয়ে ডেকে এসেছি। কে বাবা মা? সুভাষের সঙ্গে আমাদের কোনো পরিচয় নেই। যে ছেলে না, আপনারা ও কথা বলবেন না। বিশ্বাস করুন, সুভাষের কোনো দোষ নেই। ও শুধু আমার জন্য মিথ্যা কথা বলেছে। আমার জন্য ওর কোনো দোষ নেই। পাছে যদি আমার বাবা এই বিয়েতে অমত করে, এই জন্যই ওসব কথাগুলো বলেছিল। তোমার কাছ থেকে সুভাষের হয়ে আমরা কোনো ওকালতি শুনতে চাই না মা। আমি আমার মরা মায়ের দিব্যি খেয়ে বলছি, আপনারা আমার কথাটা শুনুন। আমি শুধু আজকে একটা মাত্র কথা বলতে এসেছি। যতদিন না পর্যন্ত আমরা ও বাড়িতে গিয়ে আপনারা আমাকে আশীর্বাদ করবেন, ততদিন পর্যন্ত আমি বিবাদা হয়ে স্বামীর ঘর করবো না। আমাদের আশীর্বাদটা যদি তোমার এতই দামি, তাহলে সুভাষ কেন তোমার সাথে এই বাড়িতে এলো না? হয়তো নিশ্চয়ই কোনো অসুবিধা আছে তাই আসেনি। সে ছোট, সে ভুল করতে পারে, কিন্তু আপনি তো বড়, তাই সব মান অভিমান ভুলে ক্ষমার দায়িত্বটা যে আপনাকে নিতে হবে বাবা। তাই যান বাবা, ওর সঙ্গে গিয়ে ওর নতুন জীবনের অধিকারটা ফিরিয়ে দিন। যান। না, কিছুতেই যাবে না, কিছুতেই যাবে না। কারণ ও বাড়ি থেকে এরা যদি কোনো ষড়যন্ত্রের শিকার হন, তার দায়টা কি হবে বলতে পারো? এই মেয়েটার মুখটা দেখে তোমরা কি বুঝতে পারছো না? ওর মুখে কি কোনো ষড়যন্ত্রের ছবি তোমরা দেখতে পাচ্ছ? ঘরে ঘরে যখন বউ এসে শ্বশুর শাশুড়িকে ছেলেদের কাছ থেকে আলাদা করে দেয়, তখন এই মেয়েটা এসে তার শ্বশুর শাশুড়িকে তার স্বামীর সঙ্গে মিলিত করার চেষ্টা করছে। এরপরেও কি তোমরা বিশ্বাস করবে না? আমাদের মনের ঘরে ছেলের বইয়ের জায়গায় আমরা যে তোমাকেই বসিয়ে নিয়েছি মা, আর আমরা কাউকে চাই না। ভুল বাবা, ভুল বাবা। এই আসলের জন্য মন ছটফট করছিল, তাই নকলকে নিয়ে মনকে সান্ত্বনা দিয়েছেন। যান বাবা যান, এই কল্পনার স্বপ্নকে ভুলে গিয়ে এই বাস্তবের স্বর্গকে মেনে নিন। যান বাবা যান। মা, আর জন্মে তুই আজ নিশ্চয় আমার নিজের মেয়ে ছিলি রে। তাহলে কেউ তো বুঝলো না যে বাবা যখন তার ছেলেকে শাসন করে, তখন তার হাতের লাঠির আঘাতের অর্ধেকটা তার নিজেই গায়ে লাগে। আচ্ছা মানবতা, আমি এখন কি করবো বলতো? সুভাষকে যদি ক্ষমা করতে না পারি, তোরে আমার এই বুদ্ধির জ্বালাটা তো কোনোদিন বলুন কমবে না। বলুন বা বলুন, চুপ করে থাকবেন না। আমার তো কোনো দোষ নেই, আমি তো কোনো দোষ করিনি। তবু কেন আপনাদের এই দু সংসারের ব্যভিচারের বোঝাটা আমাকেই বইতে হবে বলুন তো মা? আমার কিছু বলার নেই। ওই মানুষটা আমার জীবন্ত দেবতা, আমার ধর্ম। ওই মানুষটার মন যেখানে গিয়ে শান্তি পাবে, জ্বলন্ত আগুন হলেও আমি হাসতে হাসতে সেই আগুনে ঝাঁপ দিতে পারবো। তাহলে আসুন বাবা, আসুন মা, আপনারা ওই ঘরে গিয়ে আমার সাথে একসাথে থাকবেন। আর ওই ঘরে যাওয়ার পর আমি প্রথম আপনাদের পায়ে হাত দিয়ে ছুঁয়ে প্রণাম করব। আসুন মা, আসুন বাবা, আসুন। আজ আমার বুক থেকে একটা পাষাণ নেমে গেল। তার জন্য বাপ হয়ে তোর পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতে পারবো না রে মা। বাবা, কিন্তু অন্তরের ঐশ্বর্যকে তোর বাবা, আমি মনে মনে প্রণাম করে যাচ্ছি রে মা। আমি মনে মনে প্রণাম করে যাচ্ছি। আসুন, আসুন বাবা, আসুন মা, আসুন। যাই, আমি এসো আমার ছেলের এসো
চাইছিলেন যে ওদের ছেলেকে কেউ ওদের বুকে ফিরিয়ে দিক। বাড়ির মানুষ হয়ে তুমি কেন সেই দায়িত্ব নেবে? কেন এদের বাড়ির আলমারির চাবি তুমি আঁচলে বাঁধবে? কেন আমার হয়ে ভাড়ার টাকাটা মিটিয়ে দেবে? ভুল করে ফেলেছি গো, আমি ভুল করে ফেলেছি। আমি অভিনয় করতে করতে নিজেকে তোমার সত্যিকারের বউ বলে ভাবতে শুরু করে দিয়েছি। আমি ভুলে গেছি যে আমি একজন বাইজি। বাইজি কারো বউ হতে পারে না, বাইজি কারো ভালোবাসা পেতে পারে না, বাইজির আন্তরিকতাকে কেউ বিশ্বাস করে না। তোমার আন্তরিকতায় আমার এতটুকু অবিশ্বাস নেই চম্পা। আর সেই মিথ্যে সম্পর্কে সরিয়ে আন্তরিকতার অলঙ্কার পরি কি লাভ? যদি পরেই যে সম্পর্কটা ভেঙে শেষ হয়ে যায়। বলো না উদাস, বলো না। শিশির কথা ভাবতে আমার যে বড় ভয় হয় উদাস। আমি জানি আমি ঘর পাবো না, সংসার পাবো না। দুদিনের এই অভিনয়ের আসরটাই আমার জীবনের একমাত্র পাওনা। তবু তুমি এই অভিনয়টাকে কেন একটুখানি বাস্তবে রঙে রাঙিয়ে দিতে পারো না? কেন উদাস, কেন? কারণ বাস্তবের কষ্টের চেয়ে ভুল ভাঙার বেদনাটা চেয়ে অনেক বেশি চম্পা। আমি হয়তো রূপাকে বিয়ে করবো, দুদিন পর হয়তো তাকে বিয়ে করবো। আমি জানি উদাস, আমি জানি দুদিন পরে আমার এই সাজানো গোছানো সংসারটা ছেড়ে আমাকে চলে যেতে হবে। কিন্তু উদাস, আমি চলে গেলেও আমার কথা কি তোমার একবারও মনে পড়বে না? বলো না উদাস, বলো না। তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না। তোমাকে দেখে তো আমি জীবন নারকের মানে বুঝেছি, নিজেকে চিনেছি, নারীকে চিনেছি। মিথ্যে বলছো তুমি কিচ্ছু জানো না, কিচ্ছু বোঝো না। বুঝে কি লাভ? তুমি হাতে এসেছো, কাল চলে যাবে। দুদিনের আশ্রয় দাতা ছাড়া আমি তোমার কি চম্পা? তুমি আমার কি? আমি তো তা জানি না উদাস। তবে এইটুকু বলতে পারি, হয়তো কিছুই নাহি পাবো, তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে হয়তো কিছুই নাহি পাবো, তবু তোমায় আমি দূর হতে ভালোবেসে
ক্ষমা নেই, ক্ষমা নেই ইউসুফ। এত বড় অন্যায় করার কোনো ক্ষমা নেই। কি করবো কিশোরদা? ওই প্যানের কামরায় যে তারা খচ্চর থাকবে তা আমি বিলকুল আন্দাজ করতে পারি না পারলে আমার সঙ্গে কারবার করতে আসবে না। মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত আমার জাল পাতা, তবু এও জানি কিশোরদা, অনেক বড় বড় মাল পুলিশের লাইনে পড়েছে, কিন্তু আপনার নামটা এখনো ওদের খাতায় পৌঁছেনি। তোমার জন্য মুম্বাইয়ের পার্টি আমার 5 লাখ টাকার পেমেন্ট আটকে দিয়েছে। এখানকার পুলিশ যে ছিল বেকার আমাকে ধরে নিয়ে গেল, তো হ্যাঁ কোনো কেস দিতে পারেনি, আজ সকালে বেকসুর খালাস হয়ে গেল। চম্পা কোথায়? কোথায় রেখে এসেছে চম্পাকে? আপনাদের পাশের বাড়ি পাশের বাড়ি? গ্রামে আছে। পাশের বাড়ি? কি নাম? কাদের বাড়ি? নাম ঠিকানা তো বলতে পারবো না দাদা, রাতের বেলায় অন্ধকারে ঢুকে পড়েছি, তবে হ্যাঁ কলতাটা চেনা আছে। তাহলে শোনো ইউসুফ, ওখান থেকে তুলে এনে তুমি তোমার নিজের থেকে রেখে দাও। ওকে মুম্বাই নয়, ডাইরেক্ট দুবাই পাঠাবো। দুবাই এই ভালো, একবারে ডাইরেক্ট কাম করলে দাম অনেক পাবেন। জিনিসটা একেবারে এক নাম্বার আছে। তাই তো ওকে দেখার পর থেকে আমার এই বুকে মাতন লেগেছে, মাতন। ভাবছি মাস খানে ফিরেছি, ওকে নিয়ে একটু মজা নিতে নেওয়া। নেন না দাদা, একেবারে চিবড়ে আপনার 5 লাখ টাকার লোকসানটা একবারে পুষিয়ে নেন। কিন্তু আমার যদি কোনো লাভ না হয়, আমি তোমাকে দ্বিতীয়বার ক্ষমা করবো না ইউসুফ। ইউসুফ খানকে কেউ চোখ রাঙিয়ে কথা বললে না কিশোরদা, কারণ পথ চলার আগে তার হাতের ছুরিটা চলে যায়। পাগলা রে, মানুষ চিল্লি না। ওই সব ছুরির খেলা শেষ, এখন আমি বন্দুক নিয়ে খেলা করি। বন্ধু, না 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 স্যার, ওটা পকেটে রাখুন। বাড়িতে বাইরে লোকজন আছে, কেউ দেখে ফেলে দুজনে বিপদে পড়ে যাবেন। অনেক কিছু ভাবনা করবেন না ভাই, দুই দোস্তের মধ্যে একটু হাসি মজা হচ্ছিল। চলি কিশোরদা, লেকিন এই ছুরির কথাটা ইয়াদ রাখবেন। ইউসুফ খান নামটা যেন চেনা চেনা মনে হচ্ছে। ওটা কি বলো তো? এটা তোমার কোনো জানার দরকার নেই। দরকার আছে। তোমার কাছে কে আসছে না আসছে সেই খবর না রাখলে শেষকাল হয়তো আমি এই বিপদে পড়ে যাবো। তা জানি না, তবে শুনেছি ইউসুফ খান নামে একটা মাল নাকি তলাটাই মেমার সাথে মধ্যে কারবার করে। তাই নাকি? তাহলে তুমি তো অনেক খবর রাখো মহিন। খবর না রাখলে তোমার মতো শয়তানের সঙ্গে কাজ করবো কি করে? তুমি আমাকে শয়তান বলছো মহিন, অথচ আমি তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবাসি। যে ভাই একদিন জলে ডুবে মারা গিয়েছিল। সেদিন যে বললে তোমার ভাই কলেরা হয়ে মরেছিল। আরে ওটা তো মেজো ভাইয়ের কলেরা হয়েছিল, আর ছোট ভাই জলে ডুবে মরেছিল। তাই নাকি? তা তোমার আর কবে আছে বলো তো, হিসেবটা ভালো করে মুখস্থ করে রাখি। আর কোনো ভাই নেই, তুমি এই আমার মেজো ভাই, আর তুমি এই আমার ছোট ভাই। তাহলে সেই ভাইকে বিশ্বাস করে সব কথা বলছো না কেন? বলো না ইউসুফ খান কেন এখানে এসেছিল? বলবো আগে ওই মামার সম্পত্তিটার কারখানাটা হাতে এসে গেলে তোমাকে আমি সব বলবো। স্যারকে এত সহজে খতম করা যাবে না। পুরোটা বোধহয় আমাকে সন্দেহ করা শুরু করছে। শালা কিছুতে ওষুধ খেতে চাইছো না। না চাইলে ওষুধগুলো খাবারের সঙ্গে মিশিয়ে দাও। ওই শালার কায়দা বাজা করে
বন্ধ। এখন থেকে এবারের সদর দরজা সব সময়ের জন্য বন্ধ থাকবে। তাই তো আমি মেন গেটে তালা চাবি ঝুলিয়ে দিয়ে এলাম। ছি, 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 ছি। আপনি আবার কষ্ট করে গেট বন্ধ করতে গেলেন, তার জন্য তো আমাদের ওই দারোয়ান আছে নাকি? দেখছি কোনো কিছুই খবর রাখে না। আজ 7 দিন হলো আমরা এখানে এসেছি, পরের দিন থেকে তোমাদের দারোয়ান ডুব মেরেছে। তাই তো গেটের সামনে টুল পেতে বসে আছে। আরে আপনার ভয় পাবার কিছু নেই মেসমশাই, আমরা আছি তো। বাইরের লোক, এটা হচ্ছে আমার কুটুম বাড়ি। এই তো একটু আগে এটা সন্ধ্যা মার গেল, ওদের তোমার সাথেই দেখা করতে এসেছে। আরে কাকে কি বলছেন? আমার সঙ্গে গুন্ডা বদমাশের কোনো সম্পর্ক নেই। আমি এখানে নার্সের কাজ করতে এসেছি। গুন্ডা বলে কিছু কথা বললে আপনার ওই কাজের ইয়েতে আমি লাথি মার করে দেবো। কথাটা মাথায় রাখবেন। যাকে যাক, বুঝলে কিশোর, এই গেটের সামনে আমি মানি ব্যাগটা কুড়িয়ে পেলাম। দেখো তো এটা কার বলতে পারো? কই কই কই, দেখি দেখি দেখি। মিস্টার সুশোভন ঘোষ। ও, মিস্টার ঘোষের এই মানি ব্যাগটা, হ্যাঁ ওটা আমি ওকেই দিয়ে দেবো। হ্যাঁ, না 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 না, ওই মানি ব্যাগটা তুমি আমায় দাও। দাও 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 দাও, আমি দিয়ে দিতে পারবো। কি কেন নাম বললে? সুশোভন ঘোষ। হ্যাঁ বাবা, সুশোভন ঘোষ। উনি দলে দলে আমার শ্বশুর বাবাকে কারখানাটা বিক্রি করে দিতে চান। আর আমি হবো ওই কারখানার জেনারেল ম্যানেজার। খুশির খবর রে, মাথা ঠান্ডা রেখে কারখানা চালাবি, অনেক বড় দায়িত্বের কাজ। আমার আশীর্বাদ থাকলে আমি সবই কাজই করতে পারবো। এই কাগজে একটা সই করে দাও না। এই সময় আবার কিসের কাগজে? ওই যে কারখানাটা সুভাষের নামে হচ্ছে না, ওই বাবা হিসেবে আপনার একটা সই আর কি। হ্যাঁ, লাগবে লাগবে, আমি জানতাম। তোমরা যতই এই বাপ ছেলের সম্পর্ককে অস্বীকার করো, তো সরকারের খাতায় না বাবার নামটা সবার আগে। কই কই দে দে, কোথায় সই করতে হবে দে। বাহ বাহ বাহ, হ্যাঁ এটা তাহলে আমার কাছে থাক। এটা আমি কোর্টে গিয়ে যা করার কাল সকালে তাই করবো। হ্যাঁ হ্যাঁ স্যার। বলে আপনার মুখে না কোর্ট কাছারি কথা শুনে বড় আনন্দ পাই স্যার। নতুন করে সর্বনাশের কাজ ষড়যন্ত্র হচ্ছে। আমার এই কি বলছো বাবা? বুঝলি না, ছিলাম ইঞ্জিনিয়ারের বাপ, এবার হবো জেনারেল ম্যানেজারের বাপ। কত বড় সর্বনেশে কথা বল। তাহলে আপনি বুঝি সুভাষের বাবা জগাই মন্ডল? কি এদের হাতে কি জবাই হতে এসছেন? জবাই সবাই হবো মানে? সবাই হবো মানে? সরি 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 সরি, জবাই না জগাই জগাই মন্ডল। মানে আপনি এটা জগাই মন্ডল? হ্যাঁ, আমি মাথায় মন্ডল। নামটা শুনে বড় আনন্দ পায়, বুঝলেন তো? মানে যেন কচি মুরগি। হালুয়া, এই যে মানুষকে আবার মুরগি বলছে রে। উকিল গেছে না, মানুষ মাত্রই কচি মুরগি। না 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 উকিল বাবু, আমি কিন্তু আপনার মুরগি নই। সে ওর পাওয়ার অফ প্যাটার্নের কি হলো উকিল বাবু? এই যে কারো তো সব এখন না বাবুর হাতে সব বার্তা দিয়ে যাও। মিথ্যে বলিনি স্যার, মানে নিজের ধন পরের হাতে তুলে দেওয়া আর নিজের হাতে ওরে বাবা কি বেকা। কি বলেন জগাই মন্ডল? জগাই মন্ডল উপরে। ও ওপরে ওপরে মানে? জগাই মন্ডল হচ্ছেন আমার বাবা, তিনি অনেক দিন হলো উপরে উঠে গেছেন। ও তাহলে আমি বলি না ওই ওপরে গিয়ে পাক করে বসে যায় নাকি? জগাই মন্ডল এই হিসাবটা এখানে করে থাক, উপরে পাক করে যায়। উপরে যাবো
খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে কিনা তুই গিয়ে দেখ। না, কাউকে উপরে যেতে হবে না, সবার খাওয়া দাওয়া শেষ। বাবা এক্ষুনি মিস্টার ঘোষকে নিয়ে নিচে নেমে আসছে। তোমার শাশুড়ির হাতের রান্না বান্না কেমন লাগছে মা? অপূর্ব লাগছে বাবা, অপূর্ব। এতদিন পর এই ঘরে আমার মায়ের হাতের রান্নার মতো একটা রান্নার স্বাদ পেলাম। অপূর্ব লাগলো বাবা। তা তো লাগবে। রান্নার ব্যাপারে আমার মা বড় বড় হোটেলে নাক কান কেটে দেবে। কিন্তু তাই বলে আপনারা আমার মা এমনি কেন করতে গেলে বলুন তো? আপনারা কিছুদিনের জন্য এই বাড়িতে এসেছেন, কিন্তু মা তাই বলে কষ্ট করে রান্না করে কি রান্না করতে গেল কেন? আমি তো বাড়িতে দুবেলা নিজের হাতে রান্নাই করি। কিন্তু মা, আপনারা এই বাড়িতে কিছুদিনের জন্য অতিথি, কেউ বাইরের লোক দেখে ফেললে কি মনে করবে বলুন তো? কি আসে যায় না? আরে বাবা, 7 দিন হলো তোমাদের বাড়িতে কাজের লোকটা আসছে না, তাই আমি সবকিছু করছি। এতে অসুবিধাটা কোথায়? আর আমি অসুবিধা না দেখলে কে দেখবে? আসুন মিস্টার ঘোষ, তাহলে সব কাগজপত্র আমি পাকা বলে ধরে দিতে পারি তো? আমার গড়বড়টা আপনার জামাইয়ের হাতে তুলে দেবো। দেখুন তো এই মানি ব্যাগটা কি আপনার? আমারই মানবে। আশ্চর্য, ওনার মানিব্যাগ তোমার কাছে গেল কি করে? ওনার গাড়ির সামনে আমি ঘুরিয়ে দিয়েছিলাম। ও কখন যে পড়ে গেছে আমি একদম টেরেই পাইনি। স্যার, কাইন্ডলি টাকাগুলো একটু গুনে নেবেন, ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনাদের এখানে পড়েছিল বলে ফেরত পেলাম। আমার বাড়ি দারোয়ানের হাতে পড়লে এতক্ষণ হওয়া হয়ে যেত। নিন স্যার, এটা 100 টাকা রাখুন, বকছি। আপনি বোধহয় ভুল করছেন। উনি উর্মিলা, উনি যখন একবার করে ফেলেছেন তখন আর কথা বলাস না। আমি যে একজন দারোয়ান সেটাই আমার গর্ব, মোহ নিয়ে আমার কোনো কিছু হচ্ছে না। তাহলে টাকাটা নিতে লজ্জা পাচ্ছেন কেন? তুই তো দিচ্ছে। রেখে দাও, রেখে দাও, তোমার অসময়ে কাজে দেবে। আমি জীবনে কোনোদিন কোনো কাজের জন্য ঘুষ নিইনি আর বকশিসও নিইনি। গুড গুড, ভেরি গুড। আজকালকার কাজের মানুষের মধ্যে এত ছোটদা কিন্তু দেখা যায় না। আসলে আপনি ওর পরিচয়টা জানেন না। আসলে উনি হচ্ছে উর্মিলা, উনি এখন এখানে ব্যবসার কথা বলতে এসেছেন। এখন ওসব করার দরকার কি? বলুন স্যার, খাওয়া দাওয়াটা কেমন হলো? অসাধারণ। তাই এরপর একটা পান হলে একেবারে সোনায় সোহাগা হতো। আমি নিজে হাতে আপনার জন্য পান নিয়ে এসেছি। এই নিন। চমৎকার। তাহলে কি রান্না বান্না কি তুমিই করেছিলে নাকি? হ্যাঁ, আপনার ভালো লেগেছে স্যার? দারুণ, অসাধারণ। আমি তো ভাবছি সামনের সপ্তাহে আমার মেয়ের জন্মদিন, তাই মিস্টার ভোটাকে বলে আমি আপনাকে আমার বাড়ি রান্নার জন্য নিয়ে যাব। সুভাষ রাজি থাকলে আপনি নিয়ে যেতে পারেন। না, সুভাষ রাজি থাকলেও উনি কারো বাড়িতে রান্না করতে যাবেন না। কেন? ওই জন্য ওকে আমি টাকা দেবো। আপনি ভুল করছেন। উনি এ বাড়ির রাঁধুনি নন, উনি এই মানুষটার স্ত্রী। এই বাড়িতে যদি দারোয়ানের বউ রান্না করতে পারে, আর যদি ক্ষতি না থাকে তো আমার বাড়িতে কি দেবো আপত্তি? রান্নার কাজ করলেও কেউ রাঁধুনি হয় না স্যার। ওই ভদ্র মহিলাই হচ্ছেন আপনাদের এই সুভাষ মণ্ডলের মা। তার মানে আপনি আরে সরকারি অফিসে দারোয়ানের কাজ করা ফোর্থ ক্লাস মানুষটাই হচ্ছে সুভাষের বাবা। আমাকে এইভাবে অপমান করলে আমি কিন্তু জানতাম না। আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাইছি বাবা, ওনারা তো তোমার এখানে তোমাদের পরিচয় ভিক্ষা নিতে আসেননি, তুমি নিজেই গুরুমিকে পাঠিয়ে ওনাকে এ বাড়িতে নিয়ে এসেছো। হ্যাঁ, কিন্তু কিন্তু আমি ওনাকে বারবার সেই ভুলটা ধরিয়ে দিলেও ওনারা কিন্তু একটা ভুল সিদ্ধান্তের শিকার হচ্ছে, কিছুতেই ওরা বুঝতে পারেনি। আমি সব কিছু বুঝতে পেরেছি মা। তাই আমি কারখানার মালিক বা দারোয়ানের চাকরি করলেও আমরা দুজনেই সমান। এই
আমরা দুজনেই সন্তানের বাবা, আর সেই পর্যায়ে আমরা দুজনেই সমান। তাই আমি আপনাদের দুজনের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। বলুন মিস্টার সরকার, কোনোদিনও হবে না যে মানুষ তার নিজের মা বাবার সম্পর্ক জীবন রাখতে পারে না, তার সঙ্গে ব্যবসার সম্পর্ক ভুলে যান। কিন্তু কিন্তু কারখানা তো আপনি সুভাষকে নয় আমাকে বিক্রি করতে চেয়েছেন। যে নিজের পরম আত্মীয়র সঙ্গে ঝি চাকরের মতো ব্যবহার করে, তার সঙ্গে ব্যবসা সম্পর্ক তো দূরে যাক। ছি, 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 ছি। কেন 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 তোমরা নিজের এইভাবে নিজের ছেলে ছেলে ম্যানেজার হওয়ার পথে কথা দিলে? তোমরা কি মানুষ না বাবা না কোন? ঠিক বলেছেন স্যার। আপনার ছেলে যদি আপনার সঙ্গে এরকম ব্যবহার করতো তাহলে বাপ মা নামের মাহাত্ম্যটা আপনারা বুঝতে পারতেন স্যার। কেন কেন সুভাষ আপনাদের জন্য কি করেনি? এই বাড়িতে নিয়ে এসে রাজার হালে রেখেছে। কেমন রাজা হয়ে রেখেছে আপনারা বুঝতে পারলো? আমি বুঝতে পারছি, তাই তো? ওনারা এই বাড়িতে আসার পরের দিন থেকে রাধুনি আর দারোয়ানকে তোমরা ছাড়িয়ে দিয়েছো। কি বলছি দাদা? কিন্তু বাবা যে আমাকে বলেছিল আমাদের ঘরের কাজের লোকেরা কিছুদিন জন্য না বলে ছুটি দিয়ে চলে গেছে। আরে কর্ম অসুস্থ হয়ে গেছে। এই মানুষটা সত্যি সত্যি তাকে দারোয়ান। দারোয়ান তুই কাকে বলছিস? দারোয়ান বলে কাকে তুই ছোট করতে চাইছিস রে? আরে ওই ওপরওয়ালা ভগবান হতে একজন দারোয়ান। সে স্বর্গের দরজায় প্রতিনিয়ত বসে আছে, এই পৃথিবীতে আসা যাওয়া মানুষগুলোর পাপের হিসাব রাখছে, পুণ্যের হিসাব রাখছে, আসা যাওয়ার হিসাব রাখে। চুপ করো। তোমার পেটে পেটে যে এত দুষ্টুমি ছিল তা আমার জানা ছিল না। এই দিনটা দেখার জন্যই কি মানবতা আমাদেরকে ভগবান এখনো বাঁচিয়ে রেখেছে? না রে না, তোর মায়ের পেটের গর্ভের আবর্জনা আজ থেকে 30 বছর আগে এই পৃথিবীতে নেমে এসেছে। আর আমরা সেই গর্ভের আবর্জনার নাম দিয়েছি সন্তান। আমি আপনাদের জোরাত করে অনুরোধ করছি, আপনারা এখান থেকে চলে যান। কারণ সন্তানের মন্দিরে কখনো মানবতার মূর্তি প্রতিষ্ঠা হয় না, কোনোদিনই না। বাবা, এর জন্য দোষী আমি অনেক আশা নিয়ে আপনাদেরকে এই বাড়িতে নিয়ে এসেছিলাম। যদি পারি এই হতভাগী মেয়েটিকে ক্ষমা করে দেবেন না, ক্ষমা করে দেবেন। না রে মা না, ওরে মা, ছেলের মাতৃত্বকে অস্বীকার করলেও তোকে আমি আমার মেয়ে বলেই মেনে নিলাম। আমার ঘরের দরজা তোর জন্য চিরদিনের মতো খোলা থাকবে রে মা, খোলা থাকবে। তবু আমি সেই দিন ওই বাড়িতে যাবো না, সেই দিন এই মানুষগুলো সর্বহারা ভিখারি হয়ে আপনাদের পাশে ক্ষমা চাইবে। সেই দিন আমি ওই বাড়িতে যাবো না, যাবো না মা। উর্মিলা নয়, এই গ্রাম বাংলার এক বন্দিতা গৃহবধূর প্রতিজ্ঞা। আমাকে আশীর্বাদ করুন মা, আমাকে আশীর্বাদ করুন। আমি যেন আমার সেই প্রতিজ্ঞা পালন করতে পারি, পালন করতে পারি।
Get out from here! যাওয়ার আগে দয়া করে আমাকে 500 টাকা দেবেন সাহেব। তোমাদের মতো ভিখিরিতে আমি কোনোদিনও ভয় পাই না। না স্যার না, এটা কোনো ভিক্ষে নয়, ঘুষ নয়, বকশিস নয়, এটা এক দারোয়ান আর এক রাধুনির 7 দিনের মজুরি। এই ফটকা সিস্টেমের ন্যায্য অধিকার, ন্যায্য অধিকার। যদি আবার কখনো জন্ম নিতে পারি তাহলে যেন ওই 4 ক্লাস মানুষটার বউ হয়েই জন্মায়। আর তখন